বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। জবা গাছ যেহেতু একটি গরম জলবায়ুর গাছ, তাই গরম আবহাওয়া আসার সাথে সাথেই এই গাছের কিন্তু বৃদ্ধি শুরু হয়। গাছে আসতে থাকে প্রচুর পরিমাণে কুঁড়ি। কিন্তু আমাদের বাগানে এমন কিছু কিছু জবা গাছ রয়েছে যে জবা গাছগুলোর মধ্যে গ্রীষ্মকাল আসার সাথে সাথে কোনো রকম কোনো গ্রোথও আসে না, কোনো কুঁড়ি আসে না, তার সাথে শুরু হয় নানান রকম সমস্যা। গাছের পাতা ছোট ছোট হয়ে যায়, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, যদিও বা দুটো একটা কুঁড়ি আসে সেই কুঁড়িগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ে। দিনের টেম্পারেচার এতটাই বেশি থাকে যে আমরা বারে বারে জল প্রয়োগ করা সত্ত্বেও টবের মাটি কিন্তু একেবারে শুকিয়ে যায়। তো আমরা বারে বারে জল প্রয়োগ করতে থাকি। সেই জল প্রয়োগ করা থেকে শুরু হয় আরও একটা সমস্যা, টবের মাটিতে জল জমে যায় এবং যার ফলে রুট ড্যামেজ হয়ে যায়। আর রুটের মধ্যে যদি একবার ফাঙ্গাস লেগে যায়, গাছকে কিন্তু বাঁচানো আর সম্ভব হয় না। তাই আজকের ভিডিওতে থাকছে এই সমস্ত সমস্যার সমাধান। কিভাবে কি পরিচর্যা করলে আমাদের বাগানের জবা গাছগুলো সুস্থ থাকবে এবং প্রত্যেকটা জবা গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি, একটা পাতাও হলুদ হয়ে ঝরে পড়বে না। সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করে কিভাবে জবা গাছকে সারা গ্রীষ্মকাল সুস্থ রাখা যায়, কি ঠান্ডা খাবার গাছে প্রয়োগ করলে গাছ একেবারে সুস্থ থাকবে এবং গাছের মধ্যে কোনো রকম কোনো হলুদ পাতা বা হলুদ কুঁড়ি আসবে না, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। একটু কিন্তু মিস করো না বন্ধুরা, মিস করলে অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে থাকছে কয়েকটা টিপস, দ্বিতীয় ভাগে থাকছে কিভাবে আমরা আমাদের বাগানের নতুন জবা গাছকে প্রতিস্থাপন করব, তৃতীয় ভাগে থাকছে একটা সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার, যে খাবার প্রয়োগ করলে টবের মাটি ঠান্ডা থাকবে, গাছ সুস্থ থাকবে, এবং চতুর্থ ভাগে থাকছে কোন কীটনাশক প্রয়োগ করলে আমাদের জবা গাছের যে সমস্ত রোগ পোকা হয় সেগুলো আর থাকবে না। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হলো গাছের মধ্যে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় টবের মাটিতে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। এই আগাছা কিন্তু একেবারেই রাখা যাবে না। আগাছা থাকলে গাছের মাটিতে আমরা যেটুকু খাবার দেবো এই গ্রীষ্মকালে সেটুকু কিন্তু এরা ভাগ বসাবে। এবং তারপর টিপস নাম্বার 2 হলো টবের মাটিকে প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর কিন্তু একবার করে নিড়ানির সাহায্যে হালকা করে উপরের মাটি খুশে দিতে হবে। উপরের মাটি খুশে দেওয়ার ফলে কি হবে, নিচের মাটি শুকিয়ে যাবে, নিচের মাটি শুকনো হবে। নিচের মাটি শুকনো হলে টবের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস থাকবে না, শিকড়ে সূর্যের আলো পৌঁছবে এবং গাছ ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে। সেই কারণেই কিন্তু টবের মাটি 15 দিন অন্তর অন্তর একবার করে খুশে দিতে হয়। খুশে দেওয়ার পর টবের মাটিতে প্রয়োগ করতে হবে সামান্য পরিমাণ ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার। তো আমি এখানে একটা 8 ইঞ্চি টবের মধ্যে 2 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট প্রয়োগ করছি। তো ভালো মানের যে কোনো ভার্মিকম্পোস্ট তোমরা নিতে পারো, তাছাড়া 1 বছরের পুরনো গোবর সার কিন্তু নিতে পারো। তো এটা প্রয়োগ করার ফলে গাছের মধ্যে আমরা যে নিউট্রিশন দিচ্ছি এটা কিন্তু সবসময় বজায় থাকবে। তো দেখো, এবার নিয়ে নিচ্ছি আমি ইউজ করা চা পাতা 1 মুঠো পরিমাণ। এই ইউজ করা চা পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ফ্রেশ চা পাতা নিতে পারো। এটা কিন্তু মাসে 2 বার করে করতে হবে। তো এবার দেখো বন্ধুরা, আমি অন্য আর একটা টব রয়েছে, সেই টবেও একই পদ্ধতিতে কিন্তু মাটি ভালোভাবে খুশে দিচ্ছি এবং দেওয়ার পর 2 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার দিয়ে দিচ্ছি এবং এরপর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ চা পাতা। এই চা পাতা কিন্তু তোমরা বন্ধুরা যদি ফ্রেশ চা পাতা নাও সেক্ষেত্রে কিন্তু 1 চামচ নেবে, আর যদি ইউজ করা চা পাতা নাও সেক্ষেত্রে 1 মুঠো পরিমাণ। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ফ্রেশ চা পাতা সবসময় কম প্রয়োগ করতে হয়। চা পাতা প্রয়োগ করার ফলে টবের মাটি সবসময় অ্যাসিডিক থাকবে এবং আমি যে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার প্রয়োগ করার কথা বলছি, এটা প্রয়োগ করলে টবের মাটিতে সবসময় একটা নিউট্রিশন থাকবে এবং যে নাইট্রোজেন রয়েছে ভার্মিকম্পোস্টের মধ্যে, তাই সেটার ফলে গাছের পাতা সবুজ থাকবে। এবার আসি বন্ধুরা পয়েন্ট নাম্বার 3 হলো মালচিং। আমাদের টবের মাটিতে কিন্তু এই গ্রীষ্মকালে মালচিং অবশ্যই করতে হবে। মালচিং করলে তবেই কিন্তু টবের মাটি সবসময় ময়েশ্চার থাকবে। গ্রীষ্মকালে টবের মাটি যদি ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু গাছ খুব সহজেই ঝিমিয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে মালচিং করার জন্য নিয়েছি কোকোপিট। তো তোমরা এখানে বাগানের শুকনো পাতাও নিতে পারো যদি কোকোপিট এই মুহূর্তে না অ্যাভেলেবেল থাকে। তো কোকোপিট ভালোভাবে উপর থেকে আমি দিয়ে দিলাম এবং উপরে সামান্য পরিমাণ জল প্রয়োগ করে দিচ্ছি। তো জল দিলে সবসময় কিন্তু একটা ঠান্ডা থাকবে মাটির মধ্যে। এবং চতুর্থ যে পয়েন্ট সেটা হলো আমরা আমাদের জবা গাছকে কোথায় রাখবো। আমরা আমাদের জবা গাছকে কিন্তু সব সময় গ্রিন নেটের তলায় রাখবো। সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু যেন সবসময় খেয়াল রাখতে হবে গ্রিন নেটের নিচে থাকে, কারণ বারে বারে আমরা আমাদের বাগানের জবা গাছকে সরাতে পারবো না। সেই কারণে গ্রিন নেটের তলায় থাকলে সব সময় জবা গাছ একটা হালকা সূর্যের আলো পাবে এবং গাছটা সুস্থ থাকবে, ঝিমিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। যেখানে আমরা শীতকালে বলতাম যে 7 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পাক, কিন্তু এখন বলবো সারাদিনই গ্রিন নেটে থাকার কথা।
আর ফুল সানলাইটের তলায় যদি সারাদিন রেখে দিই তাহলে কিন্তু গাছ খুব সহজেই ঝিমিয়ে যাবে, এটা তোমরা ভালোভাবে দেখলেই লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা এবার আসি আমার ভিডিওর দ্বিতীয় ভাগে। প্রথম ভাগে ছিল কয়েকটা টিপস, যে টিপসগুলো অবশ্যই ফলো করবে। এবার আসি ভিডিওর দ্বিতীয় ভাগে, খুব ভাইটাল পয়েন্ট, যেটা হলো গাছ প্রতিস্থাপন করা। এই সময় নার্সারিতে গেলে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু জবা গাছ পেয়ে যাবে। তো দেখো এখানে আমি একটা গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে, এটা প্রতিস্থাপন করে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে প্রতিস্থাপন আমি আমার বাগানে জবা গাছকে করি। তো শীতকালে আমি যে সমস্ত গাছ এনেছিলাম সেই সমস্ত গাছগুলোকে আমি কিন্তু রুট বল ধুয়ে তারপর প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন যদি তোমরা নার্সারি থেকে বিভিন্ন রকম জবা গাছ নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা সেই জবা গাছগুলোকে রুট বল একেবারেই ধোয়ার চেষ্টা করো না, তার কারণ এখন যদি রুট বল ধুয়ে দিয়ে প্রতিস্থাপন করো তাহলে কিন্তু বাঁচার চান্স অনেকটাই কম হয়ে যাবে। দেখো আমি এখানে একটা পুনে ভ্যারাইটির জবা গাছ নিয়ে এসেছি। পুনে ভ্যারাইটির জবা গাছ নিয়ে এলে যেটা সুবিধা হয়, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এবং ফুল ফোটে, তাই তোমরা ভ্যারাইটি দেখে গাছ কিনবে। যদি একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি দেখতে চাও তাহলে কিন্তু এই পুনে ভ্যারাইটির জবা গাছগুলো খুব ভালো। তো দেখো বন্ধুরা এই জবা গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি এখানে নিয়েছি একটা 8 ইঞ্চি মাটির টব। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে প্লাস্টিকের টব অবশ্যই ইউজ করতে পারো, তবে গ্রীষ্মকালে আমি বলবো মাটির টবটাই কিন্তু বেস্ট। আমার বাগানের প্রত্যেকটা জবা গাছ কিন্তু মাটির টবেই রয়েছে। তো বন্ধুরা এখানে দেখো যে মাটির টবটা দেখাচ্ছি, এর মধ্যে 2টো ড্রেনেজ হোল রয়েছে। ড্রেনেজ হোল যত বেশি থাকবে জবা গাছ কিন্তু, জবা গাছ কেন যে কোনো বাগানের যে কোনো গাছ সুস্থ থাকবে। তো দেখো এখানে যে আমার যে গাছটা রয়েছে এটা একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই গ্রো ব্যাগের সাইজটা তোমরা দেখো, গ্রো ব্যাগের সাইজ মাটির যে রুট বলের যে সাইজটা দেখে তোমরা কিন্তু টব নির্বাচন করবে। এটা কিন্তু এই পয়েন্টটা একটু মনে রাখার চেষ্টা করবে। সব সময় ছোট রুট বল সহজে গাছ নিয়ে আসবে, ছোট টবে প্রতিস্থাপন করবে, আর বড় গাছ হলে বড় টবে প্রতিস্থাপন করবে। দেখো এবার আমি কিন্তু মিডিয়া তৈরি করে নিচ্ছি। মিডিয়াটা খুব ভাইটাল পয়েন্ট, মিডিয়াটা ভালোভাবে দেখে নাও। মিডিয়ার মধ্যে নিয়েছি আমি মাটি, ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট, এই 3টে উপাদান নিয়েছি, এর বেশি আমি কিছু নিইনি। মাটি নিয়েছি যত পরিমাণ ঠিক ততটাই নিয়েছি আমি কিন্তু ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টের পরিবর্তে তোমরা এখানে গোবর সার নিতে পারো অথবা পাতা পচা সার নিতে পারো। এবার নিয়েছি আমি যেটা কোকোপিট, সেটা এখানে 4 মুঠো পরিমাণ কোকোপিট নিয়েছি। তো যদি 40% গার্ডেন সয়েল হয়, 40% কম্পোস্ট এবং 20% কোকোপিট। এখানে তোমরা চাইলে বালি প্রয়োগ করতে পারো, যদি তোমাদের বাগানের মাটি খুব এঁটেল মাটি চটচটে হয় তাহলে 2 মুঠো পরিমাণ বালি প্রয়োগ করতে পারো, এর বেশি কিন্তু নয়। অতিরিক্ত মাত্রায় বালি প্রয়োগ করতে যেও না বন্ধুরা জবা গাছের জন্য। এবার নিয়ে নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। এবার নিয়ে নেব আমি 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোল টবের মাটিতে প্রয়োগ করলে সব সময় কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ অনেকটাই কম থাকে। ব্যাকটেরিয়া, পিঁপড়ে এই সমস্ত কিন্তু টবের মাটিতে থাকে না। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে টবের মাটিতে পিঁপড়ে হচ্ছে, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তো এই মাঝে মধ্যে যদি মাসে 2বার করে নিমখোল প্রয়োগ করে দাও তাহলে কিন্তু আর সমস্যাগুলো থাকে না। অথবা নিমখোল যদি না থাকে হাতের কাছে তাহলে সেক্ষেত্রে হলুদ গুঁড়ো নিতে পারো। তো দেখো আমি কিন্তু আমার মিডিয়াটাকে তৈরি করে নিলাম। এবার আসি টবের যে ড্রেনেজ হোল, এটা কিভাবে আমরা তৈরি করব। দেখো ড্রেনেজ হোলের মধ্যে আমি টব ভাঙা দিয়ে দিলাম, 2টো টব ভাঙা, যেগুলো খোলামকুচি বলা হয়। তো টব ভাঙা দিয়ে দিলাম 2টো হোলের মধ্যে। এবার আমি যে ড্রেনেজ হোলের উপরে দিয়ে দিলাম, খোলামকুচির উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বালি, লাল মোটা দানার বালি। এটা কিন্তু অবশ্যই করবে, এটা করলে তবেই কিন্তু গাছ ভালো থাকবে বন্ধুরা। তো দেখো এবার আমি বেশ কিছুটা পরিমাণ মাটি এখানে ভরে দিচ্ছি এবং মাটি ভরে দেওয়ার পর হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিলাম। তো এবার আমি এই যে গ্রো ব্যাগটা রয়েছে, এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে বাইরে বার করে নেবো। দেখো ভালোভাবে সাবধানে কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিলাম। এখানে নেট পট হয়তো থাকতেও পারে, কিন্তু নেট পট থাক বা না থাক আমি এখন কিন্তু রুট বল একেবারেই ধোবো না। তো দেখো আমি টবের অর্ধেকের একটু কম পরিমাণ মাটি ভরে নিয়েছি, তার উপরে আমি গাছটাকে প্রতিস্থাপন করলাম এবং আশেপাশে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যে বাদবাকি মিডিয়া দিয়ে আমি গাছটাকে ভালোভাবে কিন্তু প্রতিস্থাপন করে দিচ্ছি। তো চেপে চেপে ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে, তা না হলে কিন্তু যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু এয়ার বাবলস থেকে যাবে, যার ফলে গাছের ক্ষতি হতে পারে। তাই খুব ভালোভাবে দেখো আমি হাতের সাহায্যে কিন্তু এই গ্যাপগুলোকে চেপে চেপে ভর্তি করছি। তো তোমরা যদি গাছ প্রতিস্থাপন করো এই সময় তাহলে কিন্তু এইভাবেই করবে। যতবার যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় এই জিনিসটা কিন্তু মনে রাখবে। শুধুমাত্র যে জবা গাছ বলে এইভাবে প্রতিস্থাপন করছি তা নয় বন্ধুরা। তো দেখো আমি এখানে কিন্তু জল প্রয়োগ করছি, গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। জল প্রয়োগ করার সাথে সাথেই দেখো কয়েক সেকেন্ডের মধ্যে জলটা কিন্তু নিচ দিয়ে ড্রেনেজ হোল দিয়ে চলে যাবে, তোমরা চোখের সামনেই দেখতে পাবে। তো এই রকম যদি মাটি তোমরা তৈরি করো এবং এইভাবে যদি টবের ড্রেনেজ হোলটা তৈরি করো তাহলে কিন্তু জল জমা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। যে গাছের জল জমে যাচ্ছে, রুটে ফাঙ্গাস লেগে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই হবে না। দেখো সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে। এইভাবে যদি ড্রেনেজ হোল তৈরি করো আর এই যেভাবে আমি মাটি তৈরি করা দেখালাম,
তাহলে কিন্তু জবা গাছ নিয়ে আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না। তার কারণ আমি যে এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, এই ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা কিন্তু গাছ সব সময় ধীরে ধীরে গ্রহণ করবে, যার ফলে গাছ সব সময় সবুজ থাকবে এবং গাছ ধীরে ধীরে গ্রো হবে। বন্ধুরা, আশা করছি সমস্তটাই বুঝতে পারলে। এবার দেখাবো ভিডিওর তৃতীয় ভাগ। ভিডিওর তৃতীয় ভাগে রয়েছে ফার্টিলাইজার, কি হোমমেড ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে গাছ সব সময় সুস্থ থাকবে, গাছের মাটি ঠান্ডা থাকবে। তো দেখো, প্রথমেই খাবার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকিয়ে যাওয়া গোবরের টুকরো, অর্থাৎ আমরা যেটা গ্রাম বাংলায় বলি ঘুঁটে। তো এই ঘুঁটে তোমরা কিন্তু এখন অনলাইনেও পেয়ে যাবে, অথবা তোমাদের বাড়িতে যদি কেউ দুধ দেয় যে গোয়ালা, সেই গোয়ালার কাছ থেকে তোমরা কিন্তু এই ঘুঁটেগুলোকে চেয়ে নিতে পারো। ওনাদের কাছে কিন্তু খুব সহজেই অ্যাভেলেবেল থাকবে এই ঘুঁটে। তো আর যদি না পারো তাহলে অনলাইন থেকে অবশ্যই নিয়ে নেবে। তো দুটো ঘুঁটে আমি এখানে নিয়েছি। তো দেখো, আমি এখানে ঘুঁটেগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এবং অন্য একটা পাত্রে, বড় একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি এই ঘুঁটেগুলোকে ভিজিয়ে দেবো। তো ঘুঁটের সঙ্গে আমি আরও বিভিন্ন উপাদান নেব। দেখো, ঘুঁটের পর আমি নিয়েছি এখানে অ্যালোভেরা। এই অ্যালোভেরা আমাদের গাছের কিন্তু রুট হরমোনের কাজ করে এবং অ্যালোভেরার মধ্যে রয়েছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড। ন্যাচারালভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কিন্তু কাজ করে এই অ্যালোভেরা। আর যে ঘুঁটেটা নিয়েছি গোবর সার, এই গোবর সার যদি ঘুঁটে না পাও তাহলে কিন্তু তোমরা 250 গ্রাম গোবর সার অথবা 250 গ্রাম ভার্মিকম্পোস্ট নিতে পারো যদি ঘুঁটে না পাও। ঘুঁটে সারের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা আমাদের গাছের জন্য খুব উপকারী। এবার 3 নম্বর যে খাবারটা নিয়েছি সেটা হলো পাকা কলার খোসা। এই পাকা কলার খোসা একটু যদি শুকিয়ে নাও তাহলে কিন্তু এই কালো খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়ামের সাথে সাথে আরও রয়েছে ফসফরাস, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে নাইট্রোজেন রয়েছে। তো এরপর আমি 4 নম্বর যে খাবারটা নিচ্ছি সেটা হলো 2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। এই ফ্রেশ চা পাতা কিন্তু অবশ্যই নিতে হবে বন্ধুরা, টবের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য, এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এবার যে উপাদানটা নেব বন্ধুরা, এটা হলো গুড়। এই গুড় মিষ্টির বলে যে গাছের টবের মাটিতে পিঁপড়ে হবে তা নয় বন্ধুরা। এই গুড় আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ। তো গুড় গাছ, এই যে খাবারটা আমি দিচ্ছি, এই খাবারটাকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করতে সাহায্য করবে, তাই গুড় কিন্তু অবশ্যই নিতে হবে। এবার আমি নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ জল। দেখো, পরিমাণ মতো জল আমি এখানে নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ জল নিলে এইগুলো কিন্তু ডুবে যাবে। তো দেখো, আমি এখানে কিন্তু 2 লিটার মতো জল নিয়ে নিয়েছি। 2 লিটার জলের মধ্যে আমি এই সম্পূর্ণ উপকরণগুলোকে ভিজিয়ে রেখে দেবো। খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে কিন্তু চাপা দিয়ে আমি রেখে দেবো অন্তত 3 থেকে 5 দিনের জন্য, এর বেশি রাখা যাবে না। 3 থেকে 5 দিনের জন্য চাপা দিয়ে রাখার পর এটা কিন্তু আমি গাছে প্রয়োগ করব। তো কীভাবে গাছে প্রয়োগ করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, 4 দিন পর আমি এটা খুলছি। 4 দিন পর আমি গাছে প্রয়োগ করার জন্য এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, এটা কিন্তু একেবারে ডিকম্পোজ হয়ে গেছে এবং যে অ্যালোভেরাগুলো দিয়েছিলাম দেখো, ঘুঁটেগুলোও ডুবে গেছে, অ্যালোভেরাগুলো একেবারে সম্পূর্ণ ডিকম্পোজ হয়ে গেছে, অ্যালোভেরা, চা পাতা, কলার খোসা সবগুলো। তো এই যে খাবারটা বন্ধুরা তৈরি হলো, এটা কিন্তু একদম স্ট্রং ফার্টিলাইজার। এটা যদি গাছের মাটিতে তোমরা মাসে 2 বার করে প্রয়োগ করতে পারো তাহলে গাছের অনেক সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে। টবের মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকে সেটা এই অ্যালোভেরা দূর করবে। পটাশিয়ামের অভাব থাকলে তাহলে এই কলার খোসা পটাশিয়ামের অভাব দূর করবে, এবং যে চা পাতা নিয়েছি টবের মাটিকে সব সময় অ্যাসিডিক রাখবে। তো বন্ধুরা, এই যে 4টে উপাদান নিয়েছি এবং সাথে রয়েছে গুড়, এই খাবারটা তোমরা কিভাবে গাছে প্রয়োগ করবে সেটাই এবার দেখিয়ে দেবো। তো দেখো, এখানে আমি একটা অন্য পাত্র নিয়েছি। অন্য পাত্রের মধ্যে আমি এখানে 250 ml এই যে তরল জৈব খাবারটা আমি তৈরি করেছি, স্ট্রং ফার্টিলাইজার, এই 250 ml এর মধ্যে আমি 750 ml সাধারণ জল মিশিয়ে নেব। তো সব সময় যে কোনো খাবার কিন্তু ডাইলিউট করে তবেই গাছে প্রয়োগ করতে হবে বন্ধুরা। কখনোই খাবার গাছের মাটিতে প্রয়োগ করে দেবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তো এবার বলি কত ইঞ্চি টবের মধ্যে কতটা খাবার প্রয়োগ করবে। আমি এখানে 8 ইঞ্চি টবের মধ্যে 500 ml খাবারটা প্রয়োগ করছি। দেখো, জল দিয়ে ডাইলিউট করার পর আমি এখানে 500 ml খাবার প্রত্যেকটা টবে প্রয়োগ করব। 6 ইঞ্চি টব হলে সেক্ষেত্রে 250 ml প্রয়োগ করবে, আর যদি 12 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 ইঞ্চি টব হলে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে। 10 ইঞ্চি টব হলে 500 ml, 8 ইঞ্চি টব হলে 500 ml, আর যদি 12 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু অন্তত 750 ml প্রয়োগ করতে হবে। এবার বলি বন্ধুরা যে রোগ পোকা, ভিডিওর একদম ভিডিওর শেষ ভাগে বলবো রোগ পোকা। দেখো, মিলিবাগ বা জাপ পোকা, এগুলো যদি খুব বেশি তোমাদের গাছে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই একতারা, মিলিবাগ হলে একতারা, এই সিনজেন্ডা কোম্পানির যে একতারা, এখানে আমি যে কেমিক্যাল কম্পোজিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই কম্পোজিশনের যে কোনো ওষুধ তোমাদের ওখানে হয়তো একতারা নামে নাও পাওয়া যেতে পারে, অন্যান্য যে কোনো ওষুধ থাকবে এই কম্পোজিশনের, তোমরা কিন্তু মিলিবাগ হলে এই ওষুধটা প্রয়োগ করবে। 1 লিটার জলে 1 গ্রাম গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেবে। কুঁড়িতে, পাতায় যেখানে যেখানে মিলিবাগ হয়েছে
আর একটাও কিন্তু পোকা থাকবে না। আর যদি জাপ পোকা, অ্যাফিডস যেটাকে বলা হয়, সেটা যদি গাছের পাতায় খুব বেশি গাছের কুঁড়িতে আক্রমণ করে, কালো কালো ছোটো ছোটো, তাহলে এই কনফিডার, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ, কনফিডার নাম হতে পারে বা অন্যান্য বিভিন্ন রকম নাম হতে পারে, তো আমার কাছে এই কনফিডার রয়েছে, আমি এই কনফিডারটা ইউজ করি। তো এটা খুব ভালো রেজাল্ট পাই আমি, তাই কনফিডার আমি গোলাপ গাছ বা জবা গাছ প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করি। তো তোমরা কিন্তু এটা ইউজ করবে। আর এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা বায়োভিটেক্স সিউইড এক্সট্র্যাক্ট। জবা গাছে প্রতি 15 দিন অন্তর অন্তর এই বায়োভিটেক্স কিন্তু অবশ্যই স্প্রে করবে। এটা সিউইড এক্সট্র্যাক্ট, বায়োভিটেক্স নামে আমার কাছে রয়েছে। তো যে কোনো কিছু বায়োভিটেক্স দিতে হবে তার কোনো কথা নেই, যেটা পাবে হাতের কাছে সেটাই দেবে, সিউইড এক্সট্র্যাক্ট অর্থাৎ অনুখাদ্য প্রয়োগ করলেই হলো। আর যে কীটনাশকগুলো দেখালাম এগুলো ঘুরিয়ে ফিরিয়ে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আর যে খাবারটা তৈরি করে দেখালাম এটা কিন্তু শুধুমাত্র যে জবা গাছে দিতে পারবে তা নয় বন্ধুরা, এটা গোলাপ গাছ, বেলি, জুঁই, যে কোনো ফুলের গাছে কিন্তু বাগানের সমস্ত গাছে এটা প্রয়োগ করা যাবে। শুধুমাত্র কোনো স্যাকুলেন্ট বা ক্যাকটাস জাতীয় গাছে এই খাবার প্রয়োগ করা যাবে না। বন্ধুরা, যদি জবা গাছের একেবারেই গ্রোথ না হয় পুরনো কোনো জবা গাছের, তাহলে সেই জবা গাছকে এই মুহূর্তে রিপোর্ট করে দাও। আমি যেভাবে মাটি তৈরি করে দেখালাম এবং যেভাবে টবের ড্রেনেজ হোলটা তৈরি করে দেখালাম, ঠিক একই পদ্ধতিতে নতুন জবা গাছের মতো পুরনো জবা গাছকে রিপোর্ট করে দাও এবং জবা গাছকে ছায়া জায়গায় রাখো। নতুন জবা গাছ অথবা পুরনো জবা গাছ যদি প্রতিস্থাপন করো বা রিপোর্ট করো, সব সময় কিন্তু ছায়া জায়গায় রাখবে, কখনোই রোদ্দুরে দেবে না। প্রতিস্থাপন করার বা রিপোর্ট করার অন্তত 4-5 দিন পর থেকে সামান্য সকালের সূর্যালোকের মধ্যে রাখবে, তারপর থেকে কিন্তু গ্রিন নেটের তলায় রাখবে, তবেই জবা গাছ সুস্থ থাকবে। অতিরিক্ত টেম্পারেচারের কারণে কিন্তু জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তো আমি এই যে খাবারগুলোর কথা বললাম এবং যেভাবে গাছগুলোকে রাখতে বললাম, এইভাবে যদি তোমরা ট্রিটমেন্ট করতে পারো তাহলে আশা করছি তোমাদের জবা গাছের নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আমার গ্রীষ্মকালীন জবা গাছের পরিচর্যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। সমস্ত কিছু বলার জন্য ভিডিওটা সামান্য বড় হয়ে গেছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।